হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের এই ভিডিওতে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এই ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা কোথা থেকে পড়ছি? এনসিইআরটি থেকে আমরা সরাসরি বেঙ্গলিতে মিনিং করে পড়ছি। কারণ অনেক স্টুডেন্টস আছো তারা সরাসরি এনসিইআরটি থেকে পড়তে পছন্দ করো, এবং অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে যারা নিট অ্যাসপায়ারেন্টস রয়েছে, তাদের জন্য তাদের বেঙ্গলিতে সহজে বিষয়গুলো বোঝার জন্য আমরা সরাসরি এনসিইআরটি থেকে বেঙ্গলিতে মিনিং করে লাইন বাই লাইন মিনিং করে এক্সপ্লেন করে পড়ে নেবো, যাতে করে তাদের কোনো অসুবিধে না হয় যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে। তাই আমরা এনসিইআরটি থেকে সরাসরি পড়ছি। আর এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি প্ল্যান্ট ফিজিওলজি, যেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে চ্যাপ্টার 11, যেটা চ্যাপ্টার 11 থেকে আমরা পড়ছি, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট থেকে আমরা পড়ছি, যেটা হচ্ছে চ্যাপ্টার 11। আর প্রত্যেকটা লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে পড়ছি। তো ফ্যাসিলিটেড ডিফিউশন পড়ার আগে অবশ্যই তোমাদেরকে কিন্তু ডিফিউশন সম্বন্ধে পড়ে নিতে হবে, যেটা এই টপিকের আগের যে টপিকটা রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের বুঝে নিতে হবে। তো আমার চ্যানেলে অলরেডি এক্সপ্লেন ভিডিও রয়েছে ডিফিউশন সম্বন্ধে, সেটা তোমরা দেখে নেবে। আর এই ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সপ্লেন ভিডিও অলরেডি রয়েছে, যেটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো রয়েছে। সেই ভিডিও এই ভিডিওর ডায়াগ্রাম এই ভিডিওর যে আই বাটনে দেওয়া থাকবে, সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা যেটা পড়ছি সরাসরি লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে পড়ছি। তো ফ্যাসিলিটেড ডিফিউশন বোঝার আগে ডিফিউশন সম্বন্ধে একটা কিন্তু ক্লিয়ার ধারণা কিন্তু থাকা দরকার, যেটা হচ্ছে ডিফিউশনটা কখন হয়, ডিফিউশনের ক্ষেত্রে কী কী কন্ডিশন আছে। তো ডিফিউশনটা হচ্ছে কি, যে যখন ডিফিউশনের ক্ষেত্রে কি আছে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা উদ্ভিদের কোষের, যেটা উদ্ভিদ কোষে যেটা রয়েছে প্লাজমা মেমব্রেন, যেটা সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করে। আর এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে, যদি মনে করি এগুলো হচ্ছে মলিকিউলস, মনে করি এটা কার্বন ডাইঅক্সাইড, এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। আর যেদিকে কম ঘনত্বযুক্ত আছে, যেখানে কম কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল প্রেজেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি, যে লো কনসেন্ট্রেশন। আর যেখানে বেশি আছে সেখানে হচ্ছে হাই কনসেন্ট্রেশন। তো একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে, একদিকে থাকছে হাইয়ার কনসেন্ট্রেশন, একদিকে থাকছে লোয়ার কনসেন্ট্রেশন। তো ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে হাইয়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে একটা ডাউনহিল মুভমেন্ট হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ডিফিউশন, যেটা সরাসরি প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে প্রবেশ করে যাচ্ছে। কারণ যে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে যে সমস্ত মলিকিউল সিম্পলি ডিফিউজ হয়, তারা কিন্তু এই লিপিড যে বাইলেয়ার, প্লাজমা মেমব্রেন তো লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে সহজেই কোনো বাধা ছাড়াই কিন্তু প্রবেশ করতে পারে। এটা হচ্ছে কি, যে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে হয়। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা প্রেজেন্ট থাকে, একটা হাই কনসেন্ট্রেশন থাকে, একটা লো কনসেন্ট্রেশন। তার জন্য অলরেডি একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট প্রেজেন্ট থাকা দরকার ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা হচ্ছে ডিফিউশন সিম্পল ডিফিউশনের থেকে আলাদা, যেটা হচ্ছে কি, যে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে, তার মধ্যে কিছু বিশেষ প্রোটিন থাকে, সেগুলো হচ্ছে চ্যানেল প্রোটিন বা আয়ন চ্যানেল থাকে। তার মধ্যে দিয়ে মলিকিউলসগুলো তার ভিতর দিয়ে মুভ করছে। কারণ এই যে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে লিপিড বাইলেয়ারের দ্বারা গঠিত। লিপিড বাইলেয়ার থাকার জন্য যে সমস্ত মলিকিউলস এই লিপিডের মধ্যে সলিবল না, ইনসলিবল, সেই সমস্ত মলিকিউলসগুলো কিন্তু সহজেই এই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে না। তাই জন্য তাদের ডিফিউশনটাকে ফ্যাসিলিটেট করতে হয়। আর সেই ফ্যাসিলিটেট করছে ডিফিউশনটাকে এই চ্যানেল প্রোটিন বা আয়ন চ্যানেল, সেই সমস্ত মলিকিউলের ডিফিউশনটাকে ফ্যাসিলিটেট করছে। তো সেই জন্যই এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। আর সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন উভয়ের ক্ষেত্রে তাহলে কি থাকছে, একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকছে। আর কি হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু কোনো এটিপি কিন্তু খরচা হচ্ছে না, নো এক্সপেন্ডিচার অফ এনার্জি, সেলুলার এনার্জি কিন্তু কোনো খরচা হচ্ছে না এই উভয় ডিফিউশনের ক্ষেত্রে, ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে এবং এমনি সাধারণ ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু এটিপি কোনো খরচা হচ্ছে না। আর একটা সিমিলারিটি রয়েছে, যেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট প্রেজেন্ট থাকছে। আর ডিসিমিলারিটি যেটা কি, যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে চ্যানেল প্রোটিন থাকছে বা আয়ন চ্যানেল থাকছে। তো আয়ন চ্যানেল বা চ্যানেল প্রোটিন হচ্ছে কি, এগুলো হচ্ছে মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন। মেমব্রেন হচ্ছে কি লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, লিপিড বাইলেয়ার। তোমরা ডায়াগ্রাম দিয়ে যে ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে ফ্যাসিলিটেড ডিফিউশনে, সেটা তোমরা অবশ্যই দেখবে, তাহলেই তোমাদের বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের লিপিড বাইলেয়ার থাকে, এই লিপিড বাইলেয়ারের মধ্যে থাকে আয়ন চ্যানেল। আর এই আয়ন চ্যানেলের মধ্যে দিয়ে ডিফিউশনটা ফ্যাসিলিটেড হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে, যে সমস্ত মলিকিউল এই লিপিডের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না লিপিড ইনসলিবল হওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা ছোট্ট কনসেপ্ট। এরপর আমাদের লাইন বাই লাইন কি বলছে আমরা পড়ে নেব।
As pointed out earlier, a gradient must already be present for diffusion to occur. তাহলে ডিফিউশন হওয়ার জন্য সেটা মেবি ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে অথবা নর্মাল সিম্পল ডিফিউশন হতে পারে, তাহলে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু অবশ্যই থাকবে। একটা হাই কনসেন্ট্রেশন মলিকিউলসের, অর্থাৎ ঘনত্ব একদিকে থাকবে মলিকিউলের বেশি ঘনত্ব, একদিকে থাকবে কম ঘনত্ব। দ্য ডিফিউশন রেট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ সাবস্ট্যান্সেস। অবভিয়াসলি স্মলার সাবস্ট্যান্সেস ডিফিউজ ফাস্টার। তাহলে ডিফিউশনের যে রেটটা সেটা মলিকিউলার সাইজের উপর ডিপেন্ড করবে। যে সমস্ত মলিকিউলার সাইজ খুবই স্মল তারা খুবই ফাস্ট ডিফিউজ হবে, আর যে সমস্ত মলিকিউলগুলো আকারে বড় তাদের ডিফিউশনটা একটু সময় লাগবে। তাহলে ডিফিউশনের যে রেটটা সেটা মলিকিউলার সাইজের উপর ডিপেন্ড করছে। দ্য ডিফিউশন অফ এনি সাবস্ট্যান্সেস অ্যাক্রস আ মেমব্রেন অলসো depends on its solubility. The diffusion of any substances across a membrane also depends on its solubility in lipid, the major constituent of the membrane. তাহলে লিপিড যে বাইলেয়ার, লিপিড বাইলেয়ারে কি বললাম যে লিপিড বাইলেয়ারে দুটো লেয়ার থাকছে লিপিডের। যে সমস্ত মলিকিউলকে লিপিডের মধ্যে দিয়ে ডিফিউজ হতে হবে তাদেরকে কিন্তু অবশ্যই সলিউবল হতে হবে এই লিপিডের মধ্যে। তাহলে যেটা হচ্ছে কি যে সাবস্ট্যান্সের যে ডিফিউশনটা সেটা হচ্ছে সলিবিলিটির ওপরও ডিপেন্ড করছে, লিপিডের মধ্যে যে সলিবিলিটি তার ওপরও ডিপেন্ড করছে। সাবস্ট্যান্সেস সলিবল ইন লিপিডস ডিফিউজ থ্রু দ্য মেমব্রেন ফাস্টার। তাহলে যে সমস্ত মলিকিউলসগুলো এই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে সহজে ডিফিউজ হতে পারছে, কারণ তারা এই লিপিডের মধ্যে গুলে গিয়ে সহজে তাদের মধ্যে যেতে পারছে, তো তাদের সিম্পলি ডিফিউশন কিন্তু হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে না। Substances that have a hydrophilic moiety find it difficult to pass through the membrane. Their movement has to be facilitated. তাহলে যে সমস্ত মলিকিউলসগুলো হাইড্রোফিলিক মলিকিউলস, অর্থাৎ তারা লিপিডের মধ্যে কিন্তু গোলে না, লিপিডের মধ্যে তাদের সলিবিলিটি কিন্তু লিপিডের মধ্যে তারা সলিবল নয়, সে সমস্ত মলিকিউলস কি হচ্ছে তারা হাইড্রোফিলিক প্রকৃতি হওয়ার জন্য সহজে কিন্তু লিপিডের মধ্যে যেতে পারে না। তোমরা দেখবে যে তেলের মধ্যে কিন্তু জল কখনোই গুলে যায় না। তোমরা যদি তেলের মধ্যে এক ফোঁটা জল দাও দেখবে কখনোই সেটা কিন্তু তেলের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো সেটাই হচ্ছে একটা এক্সাম্পল আমরা ধরে নিতে পারি। তাহলে সেটা যে সমস্ত মলিকিউল হচ্ছে, তেল তো একটা লিপিড, তো লিপিডের মধ্যে দিয়ে যে সমস্ত মলিকিউল পাস করতে পারবে না তাদের ডিফিউশনটা কিন্তু ফ্যাসিলেটেড হতে হবে, হ্যাজ টু বি ফ্যাসিলেটেড। মেমব্রেন প্রোটিনস প্রোভাইড সাইট অ্যাট হুইচ সাচ মলিকিউল ক্রস দ্য মেমব্রেন। তাহলে মেমব্রেন প্রোটিন, তাহলে লিপিড বাইলেয়ারের মধ্যে কিছু প্রোটিন থাকে, ইন্টেগ্রাল প্রোটিন থাকে, যেগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন। সেই ইন্টেগ্রাল প্রোটিনগুলো কি হচ্ছে এই সমস্ত মলিকিউলস যারা লিপিডের মধ্যে গলে না তাদের ডিফিউশনটাকে ফ্যাসিলেট করছে এই সমস্ত যে মেমব্রেন প্রোটিন। দে ডু নট সেট আপ আ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই মেমব্রেন প্রোটিনগুলো কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেট আপ করে না, অলরেডি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু প্রেজেন্ট থাকে। আ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মাস্ট অলরেডি বি প্রেজেন্ট ফর মলিকিউল টু বি ডিফিউজ ইভেন ইফ ফ্যাসিলিটেড বাই দ্য প্রোটিনস। তাহলে কোনো মলিকিউলের ফ্যাসিলিটেড ডিফিউশন হতে হলে কিন্তু একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অবশ্যই কিন্তু থাকতে হবে যদি তাদের ফ্যাসিলিটেড ডিফিউশন করতে হয়। দিস প্রসেস ইজ কল্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনটা কি, যে সমস্ত মলিকিউলস লিপিডের মধ্যে দিয়ে যেতে পারে না, যারা হাইড্রোফিলিক, যারা লিপিডের মধ্যে ইনসলিবল, তারা প্লাজমা মেমব্রেনে অবস্থিত ইন্টেগ্রাল প্রোটিন যেটা মেমব্রেন প্রোটিনের মধ্যে দিয়ে তাদের ডিফিউশন হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে আর কোনো এনার্জি ছাড়াই। তো এটাই হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। পরের লাইনে কি বলছে, ইন ফ্যাসিলিটেড ডিফিউশন স্পেশাল প্রোটিনস হেল্প মুভ সাবস্ট্যান্সেস অ্যাক্রস মেমব্রেন উইদাউট এক্সপেন্ডিচার অফ এনার্জি। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, স্পেশাল কিছু প্রোটিন থাকছে যেগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন। তো সেই ইন্টেগ্রাল প্রোটিনগুলো কি করছে, এনার্জির ব্যবহার না করেই এই মলিকিউলসগুলোকে ডিফিউজ করে দিচ্ছে প্লাজমা মেমব্রেনের এক সাইড থেকে আরেক সাইডে, কোনো এনার্জি ছাড়াই। ফ্যাসিলিটেড ডিফিউশন ক্যান নট ইউজ নেট ট্রান্সপোর্ট অফ মলিকিউল ফ্রম আ লো টু হাই কনসেন্ট্রেশন। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে সবসময় হাইয়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মুভমেন্ট হবে, লোয়ার কনসেন্ট্রেশনের দিকে থেকে কিন্তু হায়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মুভমেন্ট হবে না। যদি হয় তখন কিন্তু এটিপি খরচ হবে। ট্রান্সপোর্ট রেট রিচেস আ ম্যাক্সিমাম ওয়েন অল অফ দ্য প্রোটিন ট্রান্সপোর্ট আর বিং ইউজড। স্যাচুরেশন যখন হয়ে যায়, অর্থাৎ
প্লাজমা মেমব্রেনের মধ্যে যে সমস্ত ইন্টেগ্রাল প্রোটিনগুলো রয়েছে, চ্যানেল প্রোটিন বা আয়ন প্রোটিন, তারা যখন স্যাচুরেটেড হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা ট্রান্সপোর্টারের কাছে, চ্যানেল প্রোটিনের কাছে যখন ট্রান্সপোর্ট করার জন্য মলিকিউলস বর্তমান থাকে, তখন তারা কি হয়, তখন তারা স্যাচুরেট হয়ে যায়। আর যখন এই স্যাচুরেটেড হয়ে যায়, ফুললি স্যাচুরেটেড হয়ে যায়, তখন এই যে রেটটা, ট্রান্সপোর্টের যে রেটটা, তখন ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে লো কনসেন্ট্রেশন থেকে যখন হাই কনসেন্ট্রেশনের দিকে যখন যাবে, যদিও যায়, তখন কিন্তু এনার্জি লাগবে। দিস উড রিকোয়ার ইনপুট অফ এনার্জি। যদি সবসময় হাই কনসেন্ট্রেশন থেকে কিন্তু লো কনসেন্ট্রেশনের দিকে হবে, আর যদি উল্টোটা হয় তখন কিন্তু এনার্জি লাগবে। আর স্যাচুরেশন কখন হয়ে যাবে, যখন ম্যাক্সিমাম রেটটা, যখন এই ট্রান্সপোর্টেশনের রেটটা হাইয়ার থাকবে। এরপরে একটা ডায়াগ্রাম রয়েছে, সেখানে আমরা দেখে নেব প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারবো। এখানে আমরা দেখছি প্লাজমা মেমব্রেন কী হচ্ছে। প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার। এটা হচ্ছে লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি লিপিডের দুটো লেয়ার রয়েছে। এই লিপিডের রয়েছে একটা হাইড্রোফিলিক হেড রয়েছে, পোলার হেড, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। এই হাইড্রোফোবিক টেলটা ভিতরের দিকে প্রথিত থাকছে, আর হাইড্রোফিলিক যে হেডটা বাইরের দিকে থাকছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লিপিডের দুটো লেয়ার রয়েছে, তাই লিপিড বাইলেয়ার বলা হয়। প্লাজমা মেমব্রেন হচ্ছে লিপিড বাইলেয়ার। আর এই লিপিড বাইলেয়ারের মধ্যে প্রথিত রয়েছে, এমবেডেড রয়েছে প্রোটিন। এটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন। আর এই ইন্টেগ্রাল প্রোটিন কী করে, চ্যানেল প্রোটিন তৈরি করে, আয়ন চ্যানেল তৈরি করে। আর এরা হচ্ছে মলিকিউলসগুলো স্পেসিফিক্যালি ট্রান্সপোর্ট করে হাইয়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লু কালারের যে মলিকিউলসগুলো রয়েছে, এই দিকে কনসেন্ট্রেশনটা হাই আছে, আর এই দিকে কনসেন্ট্রেশন লো আছে। তাই এই চ্যানেল প্রোটিন কী করছে, এই মলিকিউলসগুলোকে ধরে এই সাইড থেকে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করিয়ে দিচ্ছে। তাই ফ্যাসিলিটেড হচ্ছে এদের ডিফিউশনটা, কারণ এই সমস্ত মলিকিউলস হচ্ছে লিপিডের মধ্যে সলিবল না। এই মলিকিউল যদি এই লিপিডের মধ্যে সলিবল হতো, তাহলে সরাসরি এই লিপিডের মধ্যে দিয়ে প্রবেশ করতো, এদের ট্রান্সপোর্ট হতো এবং ডিফিউশন হতো, সিম্পল ডিফিউশন হতো। কিন্তু এই মলিকিউলসগুলো লিপিডের মধ্যে সলিবল না হওয়ার জন্য এই মলিকিউলসগুলোর যে ডিফিউশনটা, সেটা হচ্ছে এই ট্রান্সপোর্ট প্রোটিন দ্বারা ফ্যাসিলিটেড হচ্ছে। সেজন্য এই ডিফিউশনটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এর ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জির এক্সপেন্ডিচার কিন্তু হচ্ছে না, কোনো এটিপি খরচা কিন্তু হচ্ছে না। সেই জন্য এটা হচ্ছে কি, যে ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে এটিপি কোনো খরচ ছাড়া হায়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে একটা ডাউনহিল মুভমেন্ট। এরপরে লাইন কি বলেছে, ফ্যাসিলিটেড ডিফিউশন ইজ ভেরি স্পেসিফিক। ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে ভীষণভাবে একটা স্পেসিফিক প্রসেস। যেমন হচ্ছে কি, যে স্পেসিফিক প্রসেস, কারণ যে মলিকিউলসগুলো, যে সমস্ত আয়ন চ্যানেল বা আয়ন প্রোটিনগুলো রয়েছে, চ্যানেল প্রোটিনগুলো রয়েছে, তারা হচ্ছে কি করছে, তাদেরকে সেল একটা নির্দিষ্ট সাবস্ট্যান্সকেই কিন্তু চুজ করছে ট্রান্সপোর্ট করার জন্য। তাহলে স্পেসিফিক কেন হচ্ছে, ইট অ্যালাউজ সেল টু সিলেক্ট সাবস্ট্যান্সেস ফর আপটেক। কারণ সেল চুজ করতে পারছে, যে কোনো পদার্থ কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে না, সেল যেটা চুজ করবে তারই ট্রান্সপোর্ট কিন্তু হবে। ইট ইজ সেন্সিটিভ টু ইনহিবিটর হুইচ রিয়্যাক্ট উইথ প্রোটিন সাইড চেন। যদি কোনো ইনহিবিটর প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এই যে প্রসিডিওরটা রয়েছে, ফ্যাসিলিটেড ডিফিউশনের প্রসিডিওরটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কারণ সেই ইনহিবিটরটা কী হবে, এই যে চ্যানেল প্রোটিন রয়েছে তাদেরকে ডিস্টর্ট করে দেবে, তাদের সাইড চেনের সাথে যুক্ত হয়ে তাদেরকে ডিস্টর্ট করে দেবে। ফলে কি হবে, যে তাদের দ্বারা যে ডিফিউশনটা হচ্ছে, ফ্যাসিলিটেড ডিফিউশনটা, তারা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। দ্য প্রোটিনস ফর্ম চ্যানেলস ইন দ্য মেমব্রেন ফর মলিকিউলস টু পাস থ্রু। তাহলে এই প্রোটিনগুলো, যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো রয়েছে, তারা কি তৈরি করছে, তারা এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কি তৈরি করছে, একটা চ্যানেল তৈরি করছে, একটা চ্যানেল তৈরি করছে, তার মধ্যে একটা টানেলের মতো একটা অংশ থাকছে, চ্যানেল তৈরি করছে, যার মধ্যে দিয়ে সাবস্ট্যান্সগুলো মুভ করছে। সাম চ্যানেলস আর অলওয়েজ ওপেন। কিছু কিছু চ্যানেলের মুখগুলো কিন্তু সবসময় ওপেন থাকে। আদার্স ক্যান বি কন্ট্রোল। আবার কিছু কিছু রয়েছে, কখনো খুলতে পারে, কখনো বন্ধ হতে পারে, তাদের যে খোলা এবং বন্ধ হওয়াটা কন্ট্রোলড। আর কিছু কিছু রয়েছে সবসময় ওপেন থাকে। সাম আর লার্জ, অ্যালাউইং আ ভ্যারাইটি অফ মলিকিউলস টু ক্রস। তাহলে কিছু কিছু রয়েছে ভীষণই বড় সাইজের চ্যানেল থাকছে, তারা হচ্ছে বড় বড় সাবস্ট্যান্সেস পার্টিকলসগুলোকে মুভ করতে সাহায্য করছে। দ্য পোরিংস আর প্রোটিনস দ্যাট ফর্ম লার্জ পোর্স ইন দ্য আউটার মেমব্রেন অফ দ্য প্লাস্টিড
মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাম ব্যাকটেরিয়া। তাহলে পোরিন হচ্ছে এক ধরনের চ্যানেল প্রোটিন, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া আর প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদির যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনের উপরে এক ধরনের চ্যানেল তৈরি করছে, এগুলোকে বলা হচ্ছে পোরিন। অবশ্যই মনে রাখতে পারবে যে পোরিন কোথায় কোথায় দেখা যাচ্ছে। পোরিন দেখা যাচ্ছে প্লাস্টিড অর্থাৎ উদ্ভিদে দেখা যায়, মাইটোকন্ড্রিয়াতে থাকে এবং কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকে, এগুলোকে বলা হচ্ছে পোরিনস। আবার যে সমস্ত পোরিনগুলো জলে ট্রান্সপোর্ট করে তাদেরকে বলা হচ্ছে অ্যাকোয়াপোরিনস। এখানে বলা হয়েছে অ্যাকোয়াপোরিন সম্বন্ধে বলা হয়েছে অ্যাকোয়াপোরিনও হচ্ছে এক ধরনের চ্যানেল প্রোটিন। এটা হচ্ছে খুবই বড় আকারের একটা চ্যানেল প্রোটিন, যেটা হচ্ছে অ্যাকোয়াপোরিন, মেড আপ অফ 8 ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াপোরিন, যেটা হচ্ছে একটা চ্যানেল প্রোটিন, এর মধ্যে দিয়ে জলের ট্রান্সপোর্ট হয়। তো আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম ফ্যাসিলিটেড ডিফিউশন সম্বন্ধে, যেটা হচ্ছে সরাসরি আমরা লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে পড়ে নিলাম। আর নেক্সট ভিডিওতে আমাদের যে নেক্সট টপিকটা রয়েছে এনসিইআরটি থেকে, সেটা আমরা নেক্সট টপিক আমরা পড়তে থাকবো আগামী ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায় আর এই ধরনের ভিডিও তোমরা সহজেই পেতে থাকো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।